যে এই উচ্ছেদ প্রকল্পের নাটক আমরা বহুবার দেখেছি এই সোনার বাংলায়, লাভ হয় নাই, ওয়ার্ক করে নাই। তো ধান কাটা ভিসি বানায়া এগরে সামনে রেখা জাতির উদ্দেশ্যে ওয়াজ মাহফিল করতেছে যে এদের কারণেই নাকি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মান বাড়তেছে না। এটা তো মিলল না তো কথাটাতে। তাই আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কাজে মিল। সংবিধানে লেখা না থাকলেও দয়া করে আমাদেরকে এই চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশের সুযোগ করে দেন। হকার উচ্ছেদ করার নাটক দেখলাম, আসলে কি হকার উচ্ছেদ হয়েছে না নতুন? আপনি জানেন যে দোকানে ডাউন পেমেন্ট দিতে হয়, যে কোনো জায়গায় দোকান নিলে ভাড়া দেওয়ার আগে 10 লাখ 20 লাখের ডাউন পেমেন্ট দিতে হয়। এখন বর্তমান হকাররা তো অলরেডি আওয়ামী লীগকে ডাউন পেমেন্ট দিয়ে রাখছে। তো ডাউন পেমেন্ট দেওয়া হকার তো আপনার দিনে 100 টাকা দিবে, ও তো আর 20 লাখ টাকা আপনারা এখন আর দিবে না। তো হকার উচ্ছেদ হয়ে কি হয়েছে, এখন নতুন চাঁদাবাজদেরকে আবার নতুন করে ডাউন পেমেন্ট দেওয়া লাগছে। ওই যে চক দিয়ে আইকা দিচ্ছে দেখছেন না, এটা এখানে আবার 5 লাখ 10 লাখ 20 লাখের ডাউন পেমেন্ট দিয়েছে। 20 লাখ ডাউন পেমেন্ট দিয়ে এখন আবার নতুন চাঁদাবাজের চুক্তির উপরে ভিত্তি করে আবার বসানো হয়েছে। আমরা শুরু থেকে বলেছি যে এই উচ্ছেদ প্রকল্পের নাটক আমরা বহুবার দেখেছি এই সোনার বাংলায়, লাভ হয় নাই, ওয়ার্ক করে নাই। কারণ এগুলো আপনার আন্তরিকতার সাথে করেন না, এগুলো সমাধান করবার জন্য করেন না, এগুলো চাঁদাবাজিকে মাথায় রেখে করেন। হুটহাট করে জনগণকে দেখাইলেন, বুঝাইলেন, হ্যাঁ আমরা রাস্তা পরিষ্কার করছি, জনগণের হাঁটার পথ সুন্দর হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, এই সেই হ্যাঁ। 3 দিন পরে নাটকের স্ক্রিপ্ট পরিবর্তন, আগের সবগুলো ভুল ছিল, ভুল সবই ভুল। অতএব সেই বাস্তবতায় আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, আহ্বান জানাচ্ছি যে আপনারা বারবার যেই ভুলগুলো আগে সরকার করেছে একই ভুলের পাতা ফাঁদে পা দিয়েন না। গণমাধ্যমের যতই আপনি দখল করেন বাংলাদেশের টেলিভিশন গণমাধ্যমগুলো, সোশ্যাল এই দখল করা গণমাধ্যমের বাস্তবতা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি। আমাদেরকে ওনারা কাভারেজ দেয় নাই, না দেওয়ার কারণে কিন্তু গণ অভ্যুত্থান হওয়া বন্ধ হয়ে যায় নাই। সোশ্যাল মিডিয়া, সাংবাদিকতা, আপনার সিটিজেন জার্নালিজম যেটা ডেভেলপ করেছে, তাদের মাধ্যমে নতুন করে এই সাংবাদিকতা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। ঠেকাইতে পারবেন না আপনি। অতএব যারা ভুল করছেন যে টিভি দখল করে, টিভির ওই সিইও পদ দখল করে, টেলিভিশনের চিফ এডিটর, অ্যাসাইনমেন্ট এডিটরে আমার লোক বসায়া আপনি গণমাধ্যম নিয়ন্ত্রণ করবেন আর আপনি দুষ্টামি করবেন, কেউ জানবে না, ওই জমানাতে আমরা বাস করি না। সিদ্ধান্ত এবং সেই জাজকে ব্যাপারে বলা হচ্ছে, মাননীয় অ্যাটর্নি জেনারেল ছিলেন, এখন আইনমন্ত্রী বলেছেন ওর কাছে টাকা চেয়েছে, 1.5 কোটি টাকা ঘুষের লেনদেন টেনদেন হওয়ার একটা ব্যাপার, 3 কোটি টাকার একটা লেনদেন টেনদেন হয়েছে। মানে ওই যিনি বাদী ছিলেন মাজহার হোসেন মামলার জাজ, এটা বলবার মধ্য দিয়ে কি আসলে বিচার বিভাগ আলাদা করবার যে মামলাটাকে ছোট করা হচ্ছে কিনা, হেয় করা হচ্ছে কিনা? এর থেকে বড় বিষয় হচ্ছে যে এইটা তো করা হবে বলে আমরা সবাই একমত হয়েছিলাম। এখানে তো বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল না। তাহলে যেখানে নোট অফ ডিসেন্ট ছিল সেখানে আপনি অনেক কথা বলছেন যে আমাদের মতো করে করবো, আমাদের মতো করে করবো, অধিকতর ভালো আইন নিয়ে আসবো। কিন্তু যেখানে নোট অফ ডিসেন্ট ছিল না সেটা কেন র্যাটিফাই করলেন না? অতএব আমাদের পজিশন খুব পরিষ্কার, আমরা চাই যেই সংস্কারটা সম্মতির ভিত্তিতে হয়েছে সেটা চলমান থাকা উচিত। বিচার বিভাগের স্বাধীনতা, জাজদেরকে একটা নিরপেক্ষ অ্যাপয়েন্টমেন্ট কমিশনের মাধ্যমে অ্যাপয়েন্ট করা, দলীয় ব্যানারে বিভিন্ন চেম্বার থেকে জাজ অ্যাপয়েন্ট করার যে বাজে কালচার আছে এগুলো বন্ধ করা দরকার। বিচার বিভাগ স্বাধীন না থাকলে কি হতে পারে, খায়রুল হকের কেয়ারটেকারের মামলা থেকে শুরু করে সিনহা সাহেবের মামলা, এগুলো সব আমরা দেখেছি। বাংলাদেশে গত 17 বছরে ফ্যাসিবাদ কায়েম হওয়ার পিছনে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক রোল প্লে করেছে তার ভিতরে বিচার বিভাগ একটা। অতএব আমরা যদি বাংলাদেশটাকে বদল দেখতে চাই তাহলে বিচার বিভাগের এই সংস্কারগুলো করতেই হবে, কোনো বিকল্প নাই। ধন্যবাদ। এই ধরনের রদবদল দিয়ে, দলীয় লোকদেরকে দিয়ে, দলীয় গুন্ডা পান্ডা বদমাশদেরকে গ্রেফতার করা যাবে না, যায় নাই, যাচ্ছে না, দেখতে পাচ্ছি তো, প্রতিদিন দেখতে পাচ্ছি আমরা সেগুলো। তাই আল্লাহর হস্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে কয়েক মাস সংবিধান না পড়ে শুধুমাত্র প্রয়োজন সংসদেও যায় না, 90 দিন পর্যন্ত সদস্য অনুপস্থিত না থাকলে সদস্য পদ বাতিল হয় না। আপনি প্রয়োজনে কয়েক মাস সংসদেও যায় না যায় শুধুমাত্র মন্ত্রণালয়ে একটু অফিস করেন। কারণ আপনার মিনিস্ট্রিটা এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক দিন আমাদের জীবনকে এফেক্ট করে। আমরা ভালো থাকবো, খারাপ থাকবো, সুস্থ থাকবো কি থাকবো না, নিরাপদে থাকবো কি থাকবো না, এর প্রত্যেকটা জিনিসের কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার মিনিস্ট্রি। তো সেখানে আমাদের বিনীত অনুরোধ, প্রয়োজনে আপনি সংসদ সংবিধান বাদ দিয়ে আপাতত শুধু মিনিস্ট্রি 3টা মাস একটু মিনিস্ট্রিটা চালান। আপনার যে মেধা আছে আপনি চাইলে এটাকে একটা অসাধারণ বিপ্লবী পরিবর্তন করতে পারবেন। এটা
দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের আজকে ধারণ করেছে, এর বাইরে হলো বেসরকারি চাঁদাবাজি, প্রাইভেট সেক্টর চাঁদাবাজির প্রাইভেট সেক্টর আছে, এইটা হলো আমাদের রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করে, মেইনলি হচ্ছে সরকারি দল, এবং তারাই হচ্ছে বাংলাদেশে এখন সবচেয়ে বড় কর্পোরেট কোম্পানি, তাদের নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি কর্মী কর্মচারী কাজ করে এখন এই দলে। অতএব সেই বাস্তবতায় ব্যবসায়ীদের উপর আপনি ট্যাক্স আরোপ করছেন, সেবা দিচ্ছেন না, তাকে রাষ্ট্রীয় চাঁদাবাজির মুখোমুখি হতে হচ্ছে, বেসরকারি প্রাইভেট সেক্টরের সরকারি দলীয় চাঁদাবাজির মুখোমুখি হতে হচ্ছে। অতএব এটা থেকে মুক্তি না হওয়া পর্যন্ত আপনার এই কর দেওয়ার জন্য সে কেন আগ্রহী হবে? কি কারণে সে কর দেবে বলেন? কোন যৌক্তিক কারণ আছে? অতএব সেই বাস্তবতায় আমরা বারবার বলেছি, ঝুটের ব্যবসা দেখেন, আমরা ইতিমধ্যে দেখেছি গত 3 মাসে অনেক ব্যবসায়ী ব্যক্তিগতভাবে আমাদেরকে ফোন করে দেখা করে কথা বলেছে, তার কোম্পানির ইন্ডাস্ট্রির ঝুট ব্যবসা আছে। আপনারা জানেন ইন্ডাস্ট্রিতে যে আপনার এই যে কাপড়ের থান যেটা থাকে, এটা ব্যবহার করার পরে যে অবশিষ্ট অংশ থাকে, এইটার দখল মালিকানা হচ্ছে সবসময় সরকারি দলের চাঁদাবাজ গুন্ডারা, এলাকার স্থানীয় মাস্তানরা ডিল করে। সাভার, আশুলিয়া, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সব জায়গাতে আমরা একই খবর পাচ্ছি যে এই ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ইতিমধ্যে লোকাল সরকারি দলের নেতাকর্মীরা নিয়ে গেছে। পাশাপাশি হচ্ছে নগদ বখরা, নগদ তাদেরকে টাকা দিতে হচ্ছে। তারপরে থার্ড হচ্ছে বাদ দখল, ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানের মালিকানা দখল হয়ে গেছে, এবং চাঁদা না দিলে, ঝুট না দিলে ওই লোকটাকে আওয়ামী লীগ বানায়া তারপরে জুলাইয়ের একটা মামলায় দিয়ে দিচ্ছে। তাহলে বয়ানটা দেখেন যে তুই টাকা দিবি না, আমি আওয়ামী লীগ বানায় দিবি, আওয়ামী লীগ বানায় জুলাইয়ের মামলায় দিয়ে দিবি। আপনারা দেখছেন না, শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, তারপরে আরো 200, ওই 200-র ভিতরে লোকাল থানা পুলিশকে মিলায়া ওই ব্যবসায়ীর নামটা ঢুকাইয়া দিয়ে আরো 5 কোটি টাকা নিয়ে নিবে, নিয়ে আবার ওসিকে দিয়ে ওখানে নাম কাটায় দেয়। এই যে বাণিজ্য চলছে, এই ব্যবসা বান্ধব পরিবেশ রেখে আপনি ব্যবসায়ীদেরকে বলছেন আপনারা সরকারের জন্য, দেশের জন্য আরো একটু বেশি কর দেন, এটা প্র্যাকটিক্যালি পসিবল? অতএব এই যে সামগ্রিক চাঁদাবাজি, এবং দেখবেন আমরা গত কেয়ারটেকারের সময় থেকে এই কথাগুলো বারবার বলছি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা মতো বলেছে যে কারওয়ান বাজারে জিনিসের মানে 37 টাকা কেজি বেগুনের দাম, এখানে 120 টাকা, 8 টাকা কেজি আলু, সেইটা কারওয়ান বাজার আস্তে আস্তে 80 টাকা কেমনে হইলো, এটার পুরো চিত্র সাংবাদিকরা গণমাধ্যমে বিভিন্ন সময় আমাদেরকে দেখিয়ে দিয়েছে। চাঁদাবাজির ধরন, প্রকার, এবং এর পুরো প্রক্রিয়ার সাথে জড়িত হচ্ছে সরকারি দল এবং মাঠ প্রশাসন। তাদের একজন আরেকজনের পক্ষ হয়ে ভাই ব্রাদারের মতো করে তারা এই চাঁদাবাজিটা করে যাচ্ছে। অতএব এই ভাই ব্রাদারের কোম্পানির যে চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধের জন্য কোনো উদ্যোগ সরকারি দলকে আমরা গত 3 মাসে মোটেই দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলার যে অবস্থা সারা দেশে দেখতে পাচ্ছি, আপনারা দেখেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গত 30 তারিখ থেকে নাকি ব্যাপক মাত্রায় এই মাদক টাদক এগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। সারা দেশে অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার করছে, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে নাই, কারণ মাদক ব্যবসাটা এত তান্ত্রিক নেতাকর্মীরা করে, তারা গ্রেফতার করবে কেন? আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার করে থানা পুলিশ মিলে নতুন করে আরেকটা চাঁদাবাজি করে নিজেরা। মানে এদের হইল 20 বছরের রাজনৈতিক রোজাদারকে যখন আপনি ইফতারের সময় দিবেন, ও তো মাগরিবের রক্ত বুঝে ইফতার করবে না, ও খাইতেই থাকবে। ও 17 বছর ধরে রোজা রাখছে, সে খাইতে খাইতে মাগরিব চলে গেছে, ঈশা চলে গেছে, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, পরের দিনের সেহরি খাওয়ার সময় পাবে। এই লেভেলের ইফতার রাজনৈতিক রোজাদারদের, চাঁদাবাজদের ইফতারের সময় চলতেছে এখন এটা। অতএব আমরা সরকারকে বলছি, যেই অভিজ্ঞতাগুলো অন্য সরকারকে ডুবাইছে, যেই কাজগুলো আগের দলের সুনাম নষ্ট করেছে, তাকে পতনযোগ্য করে তুলেছে, তাকে বিতাড়িত করবার জন্য জনগণ ফুঁসে উঠেছে, সেই কাজগুলো দয়া করে আপনারা করিয়েন না। আমরা গত আমলে একই কথা বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার নিয়ে আমরা যখন কথা দিচ্ছেন, এই কথার সাথে আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না কাজে। আপনি ভাইস চ্যান্সেলরদেরকে পাশে বসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বললেন যে দেশে উচ্চশিক্ষার পরিবেশ নষ্ট করার পিছনে হচ্ছে রাজনৈতিক। অতএব গণমাধ্যমের জন্য এটা, এই বার্তাটা জরুরি যে আপনারা দেশের স্বার্থে সংবাদ প্রকাশ করেন, লুকোচুরি করিয়েন না, সরকারি দলের পক্ষে কাজ করিয়েন না, করার পরে রেজাল্ট কি হয়েছে সেগুলো আপনারা দেখেছেন। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই বিষয়গুলো নিয়ে ঈদের আগে, যেহেতু আপনার চাঁদাবাজির একটা বড় অংশ হাটকে কেন্দ্র করে, গরু কেনাবেচাকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি সারা দেশে হচ্ছে। একইভাবে যেহেতু এই সময়টাতে রোজার ঈদের পরে সবচেয়ে বেশি কেনাবেচা হয়,
হকার থেকে শুরু করে আপনার ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলোতে, সেখানেও একই রকম এই চাঁদাবাজিগুলো চলছে। আমরা চাই ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করেন, তখন ব্যবসায়ীরা কর দেবে, রাষ্ট্র ধনী হবে। আমরা চাই চাঁদাবাজ মুক্ত মহল্লা তৈরি করেন, এলাকার মানুষকে শান্তিতে থাকতে দেন, ব্যবসা করতে দেন, নিরাপদে থাকতে দেন, এলাকার মানুষও আপনাকে কর দেবে। এটাই একমাত্র উপায় রাষ্ট্রের। এছাড়া জোর করে আপনি ট্যাক্স আদায় করতে পারবেন না যদি রাষ্ট্র নাগরিকদেরকে এই নিরাপত্তার বন্দোবস্ত না করতে পারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সংক্ষিপ্ত ব্রিফিং এখানে শেষ করছি। যদি কারো প্রশ্ন থাকে দয়া করে করবেন। প্রথম কথা হচ্ছে যে আমাদের সবাই, আমরা যারা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমাদের সবার একটা সম্মিলিত সম্মতি ছিল যে র্যাব বিলুপ্ত করা হবে। আপনারা দেখবেন বিএনপি চেয়ারপারসন সাবেক যিনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন মরহুমা বেগম জিয়ারও কিন্তু এই ব্যাপারে অনেকবারের বক্তব্য আছে যে আমরা ক্ষমতায় আসলে র্যাব বিলুপ্ত করে দেব। ইভেন তারেক রহমানের বক্তব্য আমি শুনেছি যে আমরা ক্ষমতায় আসলে র্যাব বিলুপ্ত করে দেব। এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম ভাই যেটা কারেক্টলি বলেছেন যে ইউএসএ ট্রেজারি ডিপার্টমেন্টের স্যাংশন হওয়া একটা প্রতিষ্ঠান যার 6 জন কর্মকর্তাকে স্যাংশন করা হয়েছিল, যারা পুলিশের, র্যাবের, সেনাবাহিনী বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এইরকম একটা স্যাংশন, নিষেধাজ্ঞা দেওয়ার একটা ফোর্স যার উপর থেকে এখনো নিষেধাজ্ঞা উজ্জ করা হয় নাই, তাদের উপর থেকে উজ্জ করবার ব্যবস্থা না নিয়ে আপনি এই ফোর্সটাকে রেখে দেবার যে সিদ্ধান্ত নিলেন, এবং এই যে মানবাধিকার লঙ্ঘনের বিচারগুলো এখনো হইল না, শেষ হয় নাই, আপনারা মানবাধিকার কমিশনের আইনটা পাশ করলেন না, এই সম্মিলিত বাস্তবতায় র্যাব রেখে দেওয়া মানে হচ্ছে আপনাদের মতলব ভাবনা। আপনাদের মতলব ভাবনা এই যে আপনারা 17 বছরে কিছু শেখার নাই, এটা হচ্ছে একটা বড় প্রমাণ। এখন আপনি বলছেন যে এলিট ফোর্স লাগবে, এলিট ফোর্স কেন লাগবে? র্যাব হওয়ার আগে কি বাংলাদেশে এলিট ফোর্স ছিল না? আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নেভি, প্রত্যেকটা ফোর্সে এলিট ফোর্স আছে। যে কোনো ক্রাইসিস মোমেন্টে তারা পুলিশকে সাহায্য করার জন্য, সরকারকে সাহায্য করবার জন্য বহু অপারেশনে আসছে। বহু জায়গায় বহু ঘটনা এরকম ঘটেছে। তো এর আগে এপিবিএন নামক একটা ফোর্স আছে বাংলাদেশে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, যারা পুলিশের যে অংশটা আর্মস ক্যারি করে, মানে তার ট্রেন্ড আছে, ওটাই তো আমার এলিট ফোর্স ছিল পুলিশের। তাহলে আপনি র্যাব করে আমার ঐতিহাসিক পুলিশের এলিট ফোর্সটাকে দুর্বল করে রেখেছেন, অথচ এমন একটা ফোর্সকে আপনি বাঁচিয়ে রাখবার জন্য চেষ্টা করছেন যেই ফোর্সটা মানবাধিকার লঙ্ঘনের জন্য সারা দুনিয়াতে সমালোচিত, স্যাংশন। এবং এখানে যারা কাজ করছেন তারা ভবিষ্যতে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মিশনে কাজ করতে পারবেন না, এবং তাদেরকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেওয়া হচ্ছে। এবং আমি জানি যে আর্ম ফোর্সেস এর অফিসাররা র্যাবে আসতে চায় না, কারণ তাদের ফিউচার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে এখানে কাজ করলে। অতএব এই সকল বাস্তবতা, এই সিদ্ধান্তটাকে আমরা ভুল সিদ্ধান্ত মনে করি, যেটা অরিজিনালি আমরা সকল রাজনৈতিক দল মিলে একমত হয়েছিলাম, সেই সিদ্ধান্তে ফিরে যাওয়া দরকার। আপনি ট্রানজিশনের জন্য সময় নেন। বিলুপ্ত করা মানে এটা না আওয়ামী লীগ যেভাবে বিএনপি জামাতের অফিস বন্ধ করে দিয়ে আসছে, ওখানে তালা মেরে দিয়ে আসছে, সরকার গিয়ে র্যাবের অফিসে তালা মেরে দিয়ে আসছে, এরকম না। বিলুপ্ত করবেন আপনি 2 বছর 3 বছর ধরে পুরো সিচুয়েশনের নিয়ন্ত্রণ নিয়ে বিলুপ্ত করবেন, কারণ বিকল্প এই ফোর্সগুলো যে কাজগুলো করছে, এই ফাইলগুলো তো কোথাও না কোথাও হ্যান্ডওভার করতে হবে। সেটা এপিবিএন হোক, পুলিশের কোনো ডিপার্টমেন্ট হোক, একটা সামঞ্জস্যতা রেখেই এই বিলুপ্তির পথে যেতে হবে। কিন্তু সেটা না করে যেটা করছেন, এটা সিম্পলি ফাংশনাল না। দেশের বিদেশের কোনো মানবাধিকার সংগঠন এই প্রস্তাবনার সাথে একমত হবেন না। দ্বিতীয়ত যেটা ভাই, আমরা আসলে রবিবারে কথা বলবো কোরবানি, গরুর হাট, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। কুইকলি রেসপন্স যেটা করছি সেটা হচ্ছে এটা তো নতুন কিছু না, এটাই তো চাঁদাবাজির অংশ। যেটা বললাম যে রাস্তাঘাট, ফুটপাত দখল করে যাচ্ছে, তাই কারা করছে? এবং এই শক্তিটা কোথায় যে আমি একটা হাঁটার রাস্তা বন্ধ করে দিলাম, একটা লেন বন্ধ করে গরু বসায় দিলাম। এই যে সারা বাংলাদেশকে, সারা শহরকে গরুর হাট বানানোর যে বাণিজ্য, এই বাণিজ্যের নামই তো হলো প্রাইভেট সেক্টরে চাঁদাবাজি, বেসরকারি চাঁদাবাজি। এবং এই বেসরকারি চাঁদাবাজির এমডি, চেয়ারম্যান, সিইও সবই হলো সরকারি দল। এবং প্রত্যেক এলাকার যারা পার্টি নেতারা আছে তারা এগুলো ম্যানেজ করতেছে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এই মৌসুমী আয় উপার্জনের জায়গা। বিএনপি যদি দীর্ঘমেয়াদে রাজনীতি করতে চায়, তাদেরকে বোঝা দরকার এই পুরাতন আমলের হাট ঘাট মাঠ ইজারা আর গরুর হাট দিয়ে রাস্তা দখল করার রাজনীতি বেশিদিন চলবে না, এটা ফাংশনাল হবে না, এটা কার্যকর হবে না। এটা যদি আপনারা ভোটের রাজনীতিতে তরুণদের মানে মানসিকতা, ভোটের যে প্যাটার্ন, এগুলো দেখে না বোঝেন,
তাহলে আপনাদেরকে ভবিষ্যতে কড়া মাসুল দিতে হবে, কিন্তু রাজনৈতিক মাসুল দিতে হবে। এটা মাস্তানি করে সমাধান করতে পারবেন না, কারণ সমাজের চিন্তা মনস্তত্ব বদলে গেছে, তরুণদের আকাঙ্ক্ষা বদলে গেছে। এই বদলে যাওয়ার জায়গায় আপনারা এই রাজনীতি আর হাটঘাট মাঠ দখল করা, কোরবানির হাট বসায় দেওয়া, রাস্তাঘাট দখল করে, খেলার মাঠ স্কুলের মাঠ দখল করে এই রাজনীতি করা বন্ধ করতে হবে। এগুলো ব্যবসাকে ব্যবসার মতো করে করতে দেন, এগুলো দিয়ে রাজনীতি করিয়েন না। আপনার যারা গরু ব্যবসায়ী আছে, গরু ব্যবসায়ী দলের পদ পদবি দিয়েন না, ওদেরকে গরু ব্যবসা করতে দেন। যারা যারা এইবার সরকারি দলের এই কোরবানি ব্যবসায় নামছে, ওদেরকে দলের পদ থেকে বহিষ্কার না করে সব কমিটিতে একটা হাট বিষয়ক সম্পাদক, গরুর হাট বিষয়ক সম্পাদক, কোরবানি বিষয়ক সম্পাদক, মাঠ দখল বিষয়ক সম্পাদকের পদ তৈরি করে দেন। যে যে এলাকাতে হাট ঘাট রাস্তা দখল করছে দখলদার বিষয়ক সম্পাদক, সবাইকে এই সম্পাদকের পদ দিয়ে দেন। তাহলে আমরা জানবো আসলে এলাকাতে এই দখলের বাণিজ্যটা কারা করতেছে। যেটা বললাম যে আপনার সরকারি দলের হওয়ার কারণে কে কাটটা সমাধান করবে, পুরো ডিসিপ্লিন দেখতে পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কাজেই কোনো মিল খুঁজে পাচ্ছি না। যেটা বলছেন করবেন, কিন্তু উল্টাটা করছে দেখতে পাচ্ছি। বলা হচ্ছিল যে মানে দলীয় বিবেচনায় নিয়োগ দেবেন না। এটা তো বিএনপির বহু মিটিং এ আমি এই বক্তব্য শুনেছি বেগম জিয়া তারেক রহমানের কাছ থেকে, কিন্তু সব অ্যাপয়েন্টমেন্ট দলীয় বিবেচনায় হচ্ছে। তাহলে প্রশাসক অ্যাপয়েন্টমেন্ট দলীয় বিবেচনায় হয়েছে, হাট পড়তেছে দলীয় বিবেচনায়। তো দলীয় বিবেচনার লোক এক বিবেচনার লোক আর এক বিবেচনার লোককে কিভাবে বাদ দিয়ে দিবে? কিন্তু তো বিবেচনা বিষয়ক সম্পাদক সবাই সবাই বিবেচনা করে, যেহেতু দলের পক্ষে আসছে। এই বিবেচনা বিষয়ক সম্পাদক তো একজন আরেকজনের পদ খাই দিতে পারবে না, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। দেখেন, আইন যেটা আছে লেখা, সেটা একজনের বিচার করবার জন্য সাফিসিয়েন্ট। প্রবলেম হচ্ছে রাষ্ট্রের খাসলত। রাষ্ট্র সরকারি দল যখন মনে করে যে তারা ঠিক করবে কোনটা করবে কোনটা করবে না, আইন এখানে গুরুত্বপূর্ণ না, তখন সেই সরকারের কাছ থেকে আপনি বিচার কিভাবে আশা করবেন? এখন আইন শৃঙ্খলা বাহিনী প্রচন্ড রকম নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে আপনার 5ই আগস্টের পর থেকে। আমরা বারবার বলেছিলাম ড্রাস্টিক্যালি এই ফোর্সকে আপনি কারেকশন করেন। একটা বড় অংশকে বলেছিলাম রিটায়ারমেন্টে পাঠায় দেন, কারণ যারা আওয়ামী ফাঁসিবাদের দোষরীপনা করেছে তাদেরকে আপনি সক্রিয় করতে পারবেন না। এবং দেখবেন যে সীমান্ত হত্যার পরে আমার ওসি, বাংলাদেশের ওসি বলে যে যাকে মারা হয়েছে ও গরু চুরি করতে গেছিল। মানে তখন এই কথা যখন বাংলাদেশের ওসি বলে, তখন আপনি বিজিবির কাছ থেকে, বিএসএফ এর কাছ থেকে কিভাবে বিচার আশা করতে পারবেন? তখন সরকার কিভাবে কথা বলবে? আপনার ওসি তাকে চোর বানায় দিছে, গরু চোর বানায় দিছে। মানে সে এই যে আওয়ামী ফ্যাসিবাদের, এটা আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো, দেখবেন এই বক্তব্যটা। তো ওসি হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রীর বক্তব্য মুখস্থ করতে করতে ভুলে গেছে যে আওয়ামী লীগ চলে গেছে, বক্তব্য তো মাথায় রয়ে গেছে যেটা মুখস্থ করছিল। মাঝে মধ্যে দেখবেন যে বিএনপির অনেক নতুন হাইব্রিড নেতা আসছে না, জয় বইলে আবার আটকে যায়, আটকে গিয়ে বাংলাদেশ জিন্দাবাদে চলে যায়, এরকম দেখছেন আপনারা? মানে অনেক জায়গাতে দেখবেন যে দেশ শেষে স্লোগান দেওয়ার সময় দুই চারজন ভয়ে বইলেও ফেলাইছে, মুখ ফসকে বাইরে হয়ে গেছে। বহুদিন একটা স্লোগান দিছে, তো হট করে আবার ওই বাংলাদেশ জিন্দাবাদে আসতে আসতে একটু সময় লাগতেছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিষ্ক্রিয়তা, ডিসাইসিভনেস, এইটা সরকারের পক্ষ থেকে যদি সিরিয়াসলি অ্যাকশনে না যাওয়া হয়, আপনি শাহবাগ থানার ওসিকে যদি সাসপেন্ড করতেন যে আপনার এখানে গেছে আপনি মামলা করেন নাই, মামলা করতে গেছে মামলা নেন নাই, তখন সারা দেশের ওসিরা মেসেজ পাইতো না যে না আমাকে বিচার করতে হবে। কিন্তু আপনি এটা না করে সারা দেশের প্রশাসনকে কি মেসেজ দিয়েছেন? বিএনপির লোকজন অভিযুক্ত হইলে মামলা নেওয়া যাবে না। তাই হচ্ছে, কোথাও কোনো মামলা হচ্ছে না। বিএনপির লোকটা গেলে ভয়ে কথা বলতেছে না, ভাই একটু উপর থেকে ফোন করে নিয়ে আসেন, একটু ডিসি সাহেবকে বলেন, রমনার অমুককে বলেন, তমুককে বলেন, এসপি কে বলে দেন, ওনাকে বললে ভাই আমি একটু দেখতেছি, টিএনজির সাথে কথা বলে নেই। একদম এক্স্যাক্টলি আওয়ামী লীগের আমলে যা যা হয়েছে সেই রাষ্ট্রীয় খাসলত আমরা দেখতে পাচ্ছি। এবং দিন শেষে যেগুলো বিএনপিকে আমরা কেন চাচ্ছি সংশোধন হোক, কারণ আমরা বিএনপির দ্বারা এই ভুলগুলো হয়ে দেশের ক্ষতি হোক, এটা তো আমরা চাই না। তো এইটা চাওয়ার ভিতর দেশের কোনো কল্যাণ নাই। তো দেশটা খুবই মানে ভলাটাইল অবস্থায় এখন আছে, অস্থিতিশীল অবস্থায় আছে। আমরা চাই একটা ন্যায্য শাসনের মধ্য দিয়ে এটা স্টেবল হোক, এবং এটা স্টেবল তখনই হতে পারবে যখন আপনি আইনের শাসন কায়েম করতে পারবেন। আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ পেশাদারিত্বের সাথে কাজ করবে, এর বাইরে দলীয় বিবেচনায় কাজ করলে সেটা কখনো অর্জন করা সম্ভব না, পক্ষে না। আইনজীবীদের বিষয় হচ্ছে যে কোনো নাগরিকের আইনি সেবা পাবার অধিকার আছে। নাগরিক যিনি ধর্ষক, খুনি, সে তো বাংলাদেশের নাগরিক, তো তার একটা আইনি সেবা পাইতে হবে না?
আইনের ভিতরে বলে দেওয়া আছে যে আপনি সর্বোচ্চ সাজা পাওয়ার যোগ্য হলেও অনেক সময় শাস্তির মেয়াদ কমানোর সুযোগ আছে। তো সেই সেই কথাটা কে বাস্তবায়ন করতে পারবে? যিনি খুনের মামলার আসামি তিনি তো পারবেন না। দেখবেন যে কারাগারে যারা ভালো আচরণ করে ওদের শাস্তির মেয়াদ কমায় দেওয়া হয়, 30 বছরের জায়গায় 22 বছরে ছেড়ে দেয়, 23 বছরে ছেড়ে দেয়। কেন? কারণ যাওয়ার পরে উনি ভালো ব্যবহার করেছেন, লেখাপড়া করেছেন, কোর্স করেছেন, অনেক কিছু করেছেন। এই জন্য হচ্ছে এই বিষয়গুলোতে সহযোগিতা করতে তো আইনজীবী লাগবে। এই জন্য হচ্ছে দয়া করে সাংবাদিক ভাইরা আইনজীবীদেরকে এই পয়েন্টে করবেন না যে অমুক খুনির পক্ষে, আবরার ফাহাদের খুনির পক্ষে অমুক আইনজীবী কেন দাঁড়াবে। ভাই দাঁড়াই দিতে হবে, আইনজীবী তো আইনজীবীর কাজ। দাঁড়ায় সে তো এটা বলছে না যে ভাই ও খুন করে না, ওরা মাফ করে দেন। তার বক্তব্য সে আসলে ওই রাতে কি করেছে এই কথাটা তো একজন আইনজীবীর মাধ্যমে বলতে হবে তাকে। তার একটা বক্তব্য আছে, এই বক্তব্যটা তাকে দিতে হবে। বিচার এখানে যেটা দেখলাম সে অলরেডি স্বীকার করেছে। তো স্বীকার করলে তো আপনি চাইলে 1 সপ্তাহ ফাঁসি দিয়ে দিতে পারেন, আত্মবিচার হওয়ার কিছু নেই। আপনি এখানে ট্রায়াল কোর্টে মামলার কনভিকশনের রায় দিবে, যেহেতু স্বীকার করেছে সে তো আর আপিল করবে না। আপিল না করলে এরপরে আপনি আপিল বাস্তবায়ন করবেন। সরকারের একটা ডেডলাইন আছে যে তারা 6 মাসের ভিতরে বিচার প্রক্রিয়া শেষ করতে চায়। বিচারিক প্রক্রিয়া দিন তারিখ দিয়ে শেষ করবার চেষ্টা করাটা ভালো না। আমাদেরকে যে দাবিটা তুলতে হবে ন্যায্য বিচারের দাবি, এবং সেটা দ্রুত করবার জন্য চেষ্টা করা। এবং স্পেশাল ট্রাইব্যুনাল আছে এই কাজগুলো করবার জন্য। চাইলে এটা 7 বছরের নাটক করবার দরকার নেই, এটা 3 মাস 6 মাসে করা সম্ভব। যেহেতু আপনার এখন ডিএনএ স্যাম্পলিং আছে, বাংলায় প্রবলেম হচ্ছে যে আপনার আইন পরিবর্তন না হওয়ার কারণে ডিজিটাল ফরেন্সিক অনেক এভিডেন্স কোর্টে প্রডিউস করা যায় না। এখন মান্দাদার আমলে দেখছো কিনা, দেখছি, কইছিলা, কেমনি দেখছো, এগুলো বর্ণনা করা লাগে আর কি। তো এখন সিসিটিভি, ফরেন্সিক এভিডেন্স, ডিএনএ এভিডেন্সের কারণে যেটা হচ্ছে মামলার আপনার তথ্য উপাত্ত রাষ্ট্রের কাছে, কোর্টের কাছে পেশ করাটা সহজ হয়ে গেছে। তাই সরকার চাইলে, রাষ্ট্র চাইলে এই মামলা খুব দ্রুত শেষ করতে পারবে, কিন্তু সেটা দিন তারিখ দিয়ে না। আপনি মাঝখানে দেখেছেন একজন আলেমকে, একজন মসজিদের ইমামকে খাটানো হয়েছে, পরে কিন্তু ডিএনএ তে মামলাতে আসছে যে আপনার এই এই আলেম, এই ইমাম সাহেব এটার সাথে জড়িত না। এখন আপনার উল্টা দিকে চিন্তা করেন, যেন তেন ভাবে যদি বিচার করতে চান, দ্রুত বিচার করতে চান, তাহলে এই ইমাম সাহেব কিন্তু পাগল হয়ে গেছে, উনি কিন্তু হাসপাতালে ভর্তি। কারণ সম্মানের মর্যাদার জায়গায় চিন্তা করেন যে একজন আলেম যিনি মসজিদের ইমাম, তাকে আপনি ধর্ষক বানাইছেন, ওই সমাজে আপনি তাকে কোন জায়গাতে নামিয়ে দিয়েছেন। এবং পুরো বাংলাদেশের যে শাহবাগী সুশীল শুভেন্দুরা আছে এরা সবাই উঠে পড়ে লাগছে এই যে হুজুর ধর্ষক। অতএব বিচার করতে হবে ন্যায্যতার প্রশ্নে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে সমস্যা যেটা হচ্ছে, আপনি চেতনার বিচার করতে গেলে যেটা হবে, নিরপরাধ মানুষ বিচারের মুখোমুখি হতে পারে। এটা আমাদের জন্য কাম্য না। আমরা চাই ন্যায্য বিচার, সুবিচার, কারো প্রতি যেন কারো জুলুম না হয়। এটা দ্রুততার সাথে করা দরকার, এবং রাষ্ট্র চাইলে সেটা করা সম্ভব।